শুধু দর্শক, আমি খন্দকার মাসুদুজ্জামান। আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে জাতীয় প্রেস ক্লাবের মধ্যে বিশেষ কিছু ব্যক্তিদের আমরা সংক্ষিপ্ত আকারে সাক্ষাৎ গ্রহণ করে থাকি। ঠিক আজকে এমনই একজন ব্যক্তি যিনি স্বৈরাচারী শেখ হাসিনার ফ্যাসিস্ট আমলটি বিভিন্ন সময় এই 17 বছর আন্দোলন সংগ্রামে কাজ করেছেন। রাজপথে আমরা যাদের দেখেছি, সেই বিপ্লবুর জামান আজকে আমাদের কিছু কথা বলবেন। আমি তার আগে কিছু প্রশ্ন আপনার করতে চাই। আগামীতে আপনি কেমন বাংলাদেশ দেখতে চান, এবং এই আন্দোলন সংগ্রামে আমরা একই সাথে আন্দোলনে বিভিন্ন সময় আমরা আহত হয়েছি, এবং সেই আহত নিয়ে এখনও কিন্তু আমরা ঘুরে বেড়াচ্ছি পঙ্গুত্ব নিয়ে। আমি কিন্তু মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে ছিলাম, মৃত্যুর কাছাকাছি থেকে ফিরে এসেছি। এরকম আপনিও একজন। আমার আরেকটি প্রশ্ন আছে, ড্যাব নিয়ে আপনি কাজ করেন। আজকে ড্যাবের একটি আলোচনা হলো, এবং আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দিলেন ডক্টর মঈন খান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক মন্ত্রী। আপনি সেই বক্তব্য অবজার্ভ করেছেন, কাছে ছিলেন, এবং অনেক বিষয়ে আপনারা তুলে ধরেছেন। এই বিষয়েও যদি কিছু বলতে চান, আর তারেক রহমান আসছেন, কি করা উচিত, আগামী বাংলাদেশ কেমন দেখতে চান, আপনি আপনার নাম পরিচয় দিয়ে যদি বলতেন। ধন্যবাদ। আমি মোহাম্মদ বিপ্লবুজ্জামান বিপ্লব, মহাসচিব মেডিকেল টেকনোলজি অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ এমটার কেন্দ্রীয় কমিটি। বিগত 15 বছর এদেশের জনগণ এবং জাতীয়তাবাদী শক্তি একটি ফ্যাসিস্ট স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছেন। এই আন্দোলন সংগ্রামে যেমন জাতীয়তাবাদী শক্তি অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা শরিক হয়েছে, তেমনি সাংবাদিক, বুদ্ধিজীবী, পেশাজীবী সহ ডক্টর, মেডিকেল টেকনোলজি সহ নানা সম্প্রদায়ের লোকজন এই আন্দোলনের সাথে একত্রতা প্রকাশ করে ফ্যাসিস্ট স্বৈরাচারী শাসকের বিরুদ্ধে আন্দোলন করেছে। এবং এই আন্দোলন করতে যেয়ে বহু সাংবাদিক, ডক্টর, আইনজীবী, চিকিৎসক, মেডিকেল টেকনোলজিস্ট তারা নির্যাতিত হয়েছে নির্মমভাবে। তারা জেল খেটেছে, পুলিশের দ্বারা রিমান্ডে খেটেছে। তারা সাগররুনির হত্যাকাণ্ডের বিচার আজও হয়নি। এভাবে বহু সাংবাদিক এই ফ্যাসিস্ট সরকারের জাতাকলে পড়ে নির্যাতিত হয়েছে। আমি নিজেও এই ফ্যাসিস্ট স্বৈরাচারের নির্যাতনের শিকার। বিগত 2013 সনের 20 অক্টোবর চিনমন্ত্রী সম্মেলন কেন্দ্রে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে একটা পেশাজীবী কনভেনশন ছিল। সেই কনভেনশনকে কেন্দ্র করে আমাকে চাকরিচ্যুত করে রাখা হয়েছিল। তার পরবর্তীতে আমাকে 14ই ডিসেম্বর 2023 তারিখে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় জাতীয় প্রেস ক্লাব থেকে ডিবি পুলিশ অন্যায়ভাবে আমাকে গ্রেপ্তার করে এবং রিমান্ডে নিয়ে অমানসিক নির্যাতন করে। পরবর্তীতে আমার আরও 10 দিনের রিমান্ড চাই, এবং আমার শারীরিক অবস্থা খারাপ বিধায় বিচারক আমার রিমান্ড মঞ্জুর না করে জেল হাজতে প্রেরণ করেন। আমি দীর্ঘ 3 মাস কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে ছিলাম। সেখানেও আমরা যারা জাতীয়তাবাদী শক্তি বা বিএনপির সমর্থক নেতাকর্মী ছিলাম, তারা কারাগারের ভিতরেও নানাভাবে নির্যাতিত হয়েছে, নিষ্পেষিত হয়েছে। শুধু পেশাজীবী নয়, জাতীয়তাবাদী শক্তিকে যারা ধারণ করে, লালন করে এই ফ্যাসিস্ট স্বৈরাচার এই ভোটাধিকারের জন্য, গণতন্ত্রের জন্য, বাকস্বাধীনতা ফিরে পাওয়ার জন্য রাজপথে আন্দোলন করেছে, তারা বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে, নিপীড়নের শিকার হয়েছে। কেউ গুম হয়েছে, কেউ গুলি খেয়েছে, কেউ জেল খেটেছে। তো আজকের এই বিজয়ের দিবসের যে আলোচনা সভা, এই আলোচনা সভার সকলের বক্তব্য আমি শুনেছি। এখানে প্রধান অতিথির যে বক্তব্য, সেই বক্তব্য আমি শ্রবণ করেছি। উনি যে বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে যে দীর্ঘ 54 বছর দেশ স্বাধীন হয়েছে, কিন্তু অদ্যাবধি আমরা স্বাধীনতা বা বিজয়ের স্বাদ অর্থাৎ যে উদ্দেশ্য নিয়ে মানুষ প্রাণপণ যুদ্ধ করে জীবন দিয়ে স্বাধীনতা ছিল, সেই স্বাধীনতার সুফল আসলে ঘরে উঠে নাই। এবং ওনার বক্তব্য যে আগামী দিনে আমরা এমন একটি বাংলাদেশ চাই, এমন একটি রাজনৈতিক নেতৃত্ব চাই, যে নেতৃত্ব এদেশের জনগণের কথা বলবে, তাদের স্বার্থের কথা বলবে, দেশের শান্তি প্রতিষ্ঠা হবে, হত্যা, গুম, দুর্নীতি থাকবে না, সন্ত্রাস থাকবে না। এমন একটি বাংলাদেশই আসলে উনি প্রত্যাশা করেন। আর দেশনায়ক তারেক রহমান উনি এমনভাবে নির্যাতিত হয়েছে,
সেটা বাংলাদেশের আপামর সকল জনসাধারণ জানেন। এবং দীর্ঘ 17 বছর পরে উনি বাংলাদেশে ফিরে আসবেন আগামী 25 ডিসেম্বর। সারা বাংলাদেশের সর্বস্তরের লোকজন আজকে মুখিয়ে আছে কখন তারেক রহমান এয়ারপোর্টে অবতরণ করবেন এবং তাকে সম্বর্ধনা জানাবেন। আমি মনে করি যে এই তারেক রহমানের যে দেশে ফেরা, এই দেশে ফেরাকে নিয়েও নানা ধরনের ষড়যন্ত্র হচ্ছে। সেই ষড়যন্ত্রেরই অংশ হিসাবে উসমান হাদির উপরে সন্ত্রাসীরা গুলি বর্ষণ করেছে এবং এই দেশের নির্বাচন যে ব্যবস্থা, নির্বাচনী ব্যবস্থা যাতে বাধাগ্রস্ত হয়, একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন যাতে না হয়, সেই কারণে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। কিন্তু আজকের এই বিজয়ের আলোচনা সভা পরবর্তী অনুষ্ঠানের পরে আমি বলতে চাই যে সকল ষড়যন্ত্র বাধা বিপত্তি উপেক্ষা করে দেশনায়ক তারেক রহমান বাংলাদেশের মাটিতে প্রত্যাবর্তন করবেন এবং দেশের জাতীয়তাবাদী শক্তিসহ দেশের নেতৃত্বভার গ্রহণ করবেন এবং আগামী নির্বাচনে জাতীয়তাবাদী শক্তির নেতৃত্ব দেবেন এবং একটি অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠিত হবে এবং সেই গণতন্ত্র প্রতিষ্ঠা এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার মাধ্যমেই দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে, মানুষের অধিকার রক্ষা হবে এবং এদেশে প্রকৃত যে বিজয়ের স্বাদ, সেই স্বাদ এদেশের মানুষ আস্বাদন করবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। শুধু দর্শক, আমরা রাজপথের আন্দোলনে যারা বিগত স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে ছিলাম, তার মধ্যে একজন অন্যতম এই রিপনের রাজপথে যখন আমরা আন্দোলন সংগ্রাম করেছি, অনেকে অপহরণ হয়েছে, মিথ্যে মামলায় জর্জরিত হয়েছে এবং বিশেষ করে মারপিট, টিয়ার সেল, কাঁদানি গ্যাস এ তো লেগেই ছিল, অসুস্থতার শেষ নেই। তখন আমাকেও 2 বার অপহরণ করা হয়েছিল। সাদা পোশাকধারীরা গাড়িতে উঠিয়ে কালো কাপড় দিয়ে চোখ বেঁধে বিভিন্ন এলাকায় ঘুরিয়ে ঘুরিয়ে আমাকে নেমেছিল। আমি সেদিন ভেবেছিলাম হয়তো বা আমাকে গুম করবে কিংবা খুন করবে অথবা আয়না ঘরে নেবে। যাই হোক, আল্লাহর অশেষ রহমত, মানুষের দোয়া, মায়ের দুধের জোর আমরা বেঁচে এসেছি। আজকে আমরা অধীর অপেক্ষায় আছি, আশায় বুক বেঁধে আছি তারেক রহমান দেশে আসবেন এবং এই ধরনের ন্যায় বিচার আমরা পাব। তার মাধ্যমেই এই রাষ্ট্রনায়ক তারেক রহমানের কাছে আমাদের এই দাবি, আপনি আসুন, বাংলাদেশকে আবার আপনার আব্বা, বিশেষ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল করেছিলেন, সেই নীতি আদর্শের সাথে ভিত্তি রেখে এবং 21 দফা দাবি কিভাবে পূরণ করবেন, আমরা সেই জন্য অধীর অপেক্ষায় আশায় বুক বেঁধে আছি। আসসালামু আলাইকুম। জাতীয় প্রেস ক্লাবের মধ্যে আজকে এখানেই শেষ করছি। এটা আপনি আমার